নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছে। এই রাঙামাটির দেশে পথের বাঁকে বাঁকে ঝিনুকের নতুন একটা ব্লগ শুরু হচ্ছে। উদ্দেশ্য ঘুরে বেড়ানো আজকের দিনটা পুরোটাই। এবং এখন আমরা যাচ্ছি শিল্প সৃজনী গ্রামে, যেটা বিশ্বভারতী অঞ্চলের মধ্যে। জায়গাটা ভারী সুন্দর এবং আজকে আমাদের এখানে মানে অন্তত বোলপুরেতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বোলপুর তো বোলপুর সংলগ্ন অঞ্চলে, এটা কি বোলপুর না, আমরা কঙ্কালীতলা গেছিলাম। যারা আজকেই আমার ব্লগটা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার নাম ঝিনুক, আমি শিলিগুড়িতে থাকি। এই মুহূর্তে বোলপুরেতে এসেছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আমরা তারাপীঠে থাকিনি, আছি এই বোলপুরে। বোলপুর থেকে তারাপীঠ আমাদের হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা যাত্রা হয়েছিল, সেটা আপনারা আমার ব্লগে দেখতে পাবেন ডেফিনেটলি। সেটা প্লিজ দেখবেন। তারাপীঠের ব্লগটা অসম্ভব ভালো একটা ব্লগ হয়েছে বলে আমার নিজের ধারণা। তারপরে অবশ্য অনেকটা ব্লগ আমার হয়েছিল। আজকে হচ্ছে এই দিনটিকে আমি দুভাগে ভাগ করেছি, সেটার দ্বিতীয় ভাগ। প্রথমে আমরা কঙ্কালীতলাটা হয়েছি, তারপর এখন যাচ্ছি দ্বিতীয় দুটো জায়গায়। আজকের ব্লগটাতে সোনাঝুরি হাট আমি যাব। অবশ্যই আমি সেখানে কিছু কেনাকাটা করবো। আজকাল যেটা হয় যে কেনাকাটা করতে গেলে মনে হয় এগুলো তো আমার সবই আছে, কিনবো না, এই ধরনের ব্যাপারগুলো তৈরি হয়। কিন্তু তবু আমি সেইটাকে জয় করে আর কি কিছু জিনিসপত্র কিনবো। একটু শখের যে উনুনটা, সেটা একটু জাল দেবো আজকে। দেখি আমি কিছু গলার মালা কিনবো, সুন্দর সুন্দর কানের দুল কিনবো, হাতের চুড়ি কিনবো, এবং আমার বিছানার চাদর কেনার খুব ইচ্ছা, এবং অবশ্যই আমার মেয়ের জন্য একটা শাড়ি আমার কেনার খুব ইচ্ছা। তো চলুন তাহলে দেখা যাক। এটা তো আপাতত আমার ইচ্ছা, ওখানে গিয়ে সিদ্ধান্ত নেবো যে আর কি কি কেনা যেতে পারে। চলুন আপাতত সাথে থাকুন, আশা করছি আজকের ব্লগটা আপনাদের দারুণ লাগবে। কখনো কখনো আমরা ঘুরতে যাই বিশেষ দর্শনীয় কোনো একটা জিনিসপত্র দেখবার জন্য, যেমন অযোধ্যা এলোরায় মানুষ যখন যায় তখন এই গুহাচিত্র দেখবার জন্য, জগন্নাথ মন্দিরে যায় জগন্নাথ মন্দির দেখবার জন্য, পুরীর সমুদ্রে যায় পুরীর সমুদ্র দেখার জন্য। আমি বোলপুরে এসেছি এই প্রকৃতি দেখার জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন না এই বোলপুরে প্রত্যেকটা বাড়িকে আমাদের ছবির মতো সুন্দর মনে হতো। পরবর্তীকালে এখন কিছুটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে, দৃষ্টির কিছুটা বদল ঘটেছে। এখন দিনহাটা শহরের ভেতরে ভেতরে গলিগুলির ভেতরে যে চমৎকার চমৎকার বাড়িগুলো দেখি, সেজন্য এখন এই জায়গার যে বাড়িগুলোকে, সেগুলো ছবির মতো ভালো না লাগলেও সেই সময়ের যে ইমপ্রেশন, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের রয়েছে। বন্ধুরা, এখন সামাজিক মাধ্যমের জমানা। এখন মানুষের হাতে অপশন অনেক বেশি। মানুষ ডিজাইন দেখে অনেক রকমভাবে ইম্যাজিন করে বাড়ি ফাড়ি তৈরি করতে পারে। এখন মানুষের হাতে অনেক রকমের সুযোগ সুবিধা। কিন্তু যখন আমি ছবির মতো এই বোলপুরের বাড়িগুলোকে দেখেছিলাম, তখন এগুলো কিন্তু নিজস্ব মাথা থেকেই বেরিয়েছিল। বোলপুর খুব সুন্দর শহর প্রথম থেকেই। এখন বিভিন্ন শহর খুব সুন্দর হয়ে উঠেছে, কিন্তু বোলপুরের মতো এত নান্দনিক শহর খুব কম ছিল পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনেরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখেছি বোলপুর শহর ছিল অন্যতম সেরা সুন্দর শহর। এখন পশ্চিমবঙ্গের আরও অনেক শহর খুব সুন্দর হয়ে উঠেছে। রাবীন্দ্রিক ছোঁয়া সেটা বোলপুরে তখনও ছিল, এখনও আছে। বলা যায় এখন আমাদের চোখটা খানিক সয়ে গেছে, কিন্তু আছে তো বটেই। সেই সময় ছোটোবেলায় আমাদের বোলপুর দেখে আমার মনে হতো বোলপুরে যদি আমার একটা বাড়ি হতো তাহলে দারুণ হতো। কিন্তু এখন পরবর্তীকালে এসে বুঝেছি কোনো প্রয়োজন নেই আমাদের বোলপুরেতে বাড়ির। মাঝখানে আমাকে এই তো কাল পরশুই আমার এক সাবস্ক্রাইবার বোন, তিনি ইনস্টাগ্রামে জানাচ্ছিলেন যে এখানে নাকি স্টুডিও অ্যাপার্টমেন্টও বিক্রি হয় এবং সেগুলো খুব একটা বেশি দামে নয়। তাকে আমি সরাসরি বললাম যে কি দরকার স্টুডিও অ্যাপার্টমেন্টের, আমাদের তো বোলপুরে এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। যেখানে যা দরকার নেই, শুধু শুধু একটা করে বাড়ি বানিয়ে কী বা লাভ। যে অ্যামাউন্টটা বলছিল সেটি একটা করাই যেত, কিন্তু কোনো লাভ নেই না, কেনই বা করতে যাব। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গায়। সেখানে আমাদের না সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে দর্শনটা হয়েছে কঙ্কালীতলাতে। এর আগে যে ব্লগটা শেষ করেছি সেখানে কঙ্কালীতলা আমি দেখিয়েছি। তারপরেরগুলো যেহেতু সময়ের ভীষণ স্বল্পতা ছিল, সেহেতু না কেমন যেন একটা খাপছাড়া হলো, ঠিক হয়েও যেন হলো না। কিন্তু যেটুকু হলো পরিছোয়া করে হলেও দিব্য হলো, ভালো লেগেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে আমাদের টোটোওয়ালা বলে দিল তাড়াতাড়ি বেরোবেন, কারণ ছোটো দিনের বেলা আপনারা যদি বেশি দেরি করেন এখানে, তাহলে কিন্তু সোনাঝুরিতে বেশিক্ষণ আপনারা সময় কাটাতে পারবেন না, জিনিসপত্র কিনতে পারবেন না। এখানেও একটা হাট আছে এবং সেটা আমার বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে মিশে দুর্দান্ত সাজানো এবং খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমরা যখন ঢুকছি তখন গাজন হচ্ছে। তো এখানে একটা খাদ্য মেলা হয়েছে, তবে খাদ্য মেলায় বেশি স্টল ছিল না। তো গাজন অনুষ্ঠানের পর দেখলাম কুচবিহার থেকেও টিম এসেছে। তারা হয়তো কুচবিহারি লোকগান পরিবেশন করবে। মনটা খারাপ হচ্ছিল, একটু বসে থাকলে হতো, কিন্তু বড্ড তাড়া আমাদের ছিল।
তারপর ছৌ নাচের দলের সঙ্গেও কতগুলো ফটো টটো তোলা হলো। সব মিলিয়ে মিশিয়ে মাঝে মাঝে নিজেকে মনে হয় কেমন যেন সব কিছু থেকে সরে যাচ্ছে, এই গান বাজনা সব কিছু থেকে। আমি যদি ঠিকঠাকভাবে আমার ভাওয়াইয়া গানটাকে পাকলে ধরে থাকতাম তাহলে হয়তো বা আমি অনেকের থেকে অনেক ভালো গাইতে পারতাম। বন্ধু, গানের মধ্যে কিন্তু আমি আছি, কিন্তু পারফরমেন্সের মধ্যে আমি খুব একটা নেই, অর্থাৎ স্টেজ আমি খুব একটা করি না। সেগুলোর অবশ্য অনেক কারণ আছে, কিন্তু আজকে এত বড় একটা স্টেজ দেখে আমি খুব মিস করছিলাম আমার স্টেজকে। তো যা হোক, চলুন এবার এদের গান একটু শোনা যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো, এসো এদিকে এসো। ধরো এটা, ধরো ধরো এটা। আমি নাচবো, নাচবো না মানে আমার সাথে সবাই নাচবে। নাচতে নাচতে সবাই সব কিছু ভুলে যাবে। নাচো, বাজাও বাজাও। জানেন বন্ধুরা, আমি যখন খুব ছোট তখন ওই স্কুল টুলে পড়ি, রাজ্য ভাওয়াইয়া উৎসবে আমাকে ডেকে পাঠিয়েছিল অতিথি শিল্পী হিসেবে। তার আগের বছর আমি রাজ্য ভাওয়াইয়ায় চটকা বিভাগে ফার্স্ট হয়েছিলাম। তখন ওরা পরের বার, যারা আগের বার ফার্স্ট সেকেন্ড হতো, তাদের একটা করে প্রোগ্রাম দিত। সেখানে আমি একটা গান গিয়েছিলাম, দিনে দিনে খসিয়া পড়িবে রঙিনা দালানের মাটি, গোসাইজি কোন রঙে। প্রতিমা বড়ুয়া এসেছিলেন সেখানে গান গাইতে। তিনি আমার গান শুনে বলেছিলেন, খেলাবু না তুই, মোর গান মোর থেকে ভালো গাবার লাগছিস, তোর সাথে আমি খেলাম না। পরবর্তীকালে কালিকা প্রসাদ, যখন আমি 2003-04 সালে একটা কুচবিহারের দিকে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে তিনি এসেছিলেন। তখন আমি গান গাইছিলাম, আমার দুটো গানের সুযোগ ছিল। ভদ্রলোক ওর রেস্টরুম থেকে বেরিয়ে এসেছিলেন, তখন দোহার উঠছে এরকম একটা অবস্থায়। তিনি বেরিয়ে এসেছিলেন, বলেছিলেন, আপনি যদি লেগে থাকেন আপনি কোথায় পৌঁছবেন আপনি নিজেও জানেন না। সত্যি কথা আমি জানি না, আমি এখনও জানি না। যাই হোক, আপাতত এই যে এদের কাছে পৌঁছে গেলাম। এরা বেশ সুন্দর ফটো টটো তুলবার জন্য দাঁড়িয়ে আছে। মানুষগুলো বড় দরিদ্র সেটা বোঝা গেল, এই সামান্য কটা টাকার জন্য এরকমভাবে বসে আছে। তবে খুব ভালো লেগেছে এদের সাথে অভিজ্ঞতা। ও ভাই, তুই যাবাবে এখন? তোমার সাথে ফটো তুলবো? তুলবো তুলবো, এই গোমো করোনি, ভয় পাচ্ছি। তোমাদের সাথে তুলবো? ছবি তুলতে পারো? আরে অত সেজে গুজে থাকতে হবে না, বলো পারো কিনা। ওই তো মুখ দেখা যাচ্ছে, দাঁত দেখা যাচ্ছে। আরে আরে আমার একটা ছবি তুলে দাও না মাঝখানে। হ্যাঁ, শুধু প্রতিমা বড়ুয়া বা কালিকা প্রসাদই নয়, পার্থদা, অর্থাৎ পার্থসারথী ভট্টাচার্য, পার্থসারথী একলব্য দাদা যিনি, তিনিও আমাকে বলেছেন বারবার করে যে তুই ভাওয়াইয়াটা খুব ভালো গাস। সুব্রতদা তো সবসময় বলেন, যিনি শিলিগুড়ি সুব্রতদা। তো কিন্তু স্টেজ করা মানে শুধু স্টেজ করা নয় বন্ধুরা, আমার অনেক ব্যাপার আছে টেকনিক্যাল, অন্য সময় না হয় বলবো। আপাতত ব্লগে ফেরত আসি। এই হাটটাতে এলাম, ভালোই লাগলো কিন্তু। একটা, হ্যাঁ ওই আর কি, ঠিকই বলেছো, কাউন্টার এটাই মুশকিল। এই সমস্ত হাটগুলোতে দেখে আবার সোনাঝুরি যাওয়ার ইচ্ছাটা না চলে যায়। এসবগুলো একটুখানি, এগুলো কি গো? ওগুলো শাল, আচ্ছা বেশ। এটা কত দাম? 350। আচ্ছা, দেবার দাম দিদি 320 টাকা। বাহ মামাই, দেখো এই যে চারটে কালার আছে না, যেটা ওর পছন্দ। আমরা আমার সবচেয়ে ভালো লেগেছে এই কালারটা। না ভালো দেখতে, এটা ভালো দেখতে, আমারও এটাই সবচেয়ে ভালো। ওই খানিকটা মিনি সোনাঝুরি হাট মতো এখানে ঘুরে নিলে হতো। সোনাঝুরি হাটে গিয়ে একটা আলাদা ভাইব, ঠিক কথা, কিন্তু এই জায়গাটাতে মন্দ জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না। রেটগুলো কিন্তু মোটের ওপর ওই সোনাঝুরি হাটেরই মতো। তবে হ্যাঁ, সোনাঝুরি হাটে অপশন অনেক বেশি। তবে এখান থেকে কিন্তু আমি প্রচুর জিনিসপত্র কিনেছি। বাহ চমৎকার।
একবার কাচলেই দফা রফা। না, এটা স্ল্যাব কটন হয়ে যায়। ও বললেই হলো। আমাদের বাড়িতে দিদিভাই আমাদের ব্যবহার করছে বলে আপনাকে গলাবাজিগুলো কথাটা বলতে পারছি, নাহলে বলতে পারতাম না। আর আমার এত কালারফুল পড়বে কি সে? সাদার মধ্যে তুমি এটা পড়বে? এখানে পড়ো না, দেখতে ভালো। ভালো না? ব্ল্যাকের মধ্যে দেখবেন, ব্ল্যাকের মধ্যে হ্যাঁ দেখান দেখান, যা আছে দেখান। এটা থেকে ডান দিকটা বেশি আছে। হ্যাঁ এটা অনেক বেশি অ্যাপেলিং। এটা লেখা ফাঁকা আছে, এটা দেখি একটুখানি। এই যে এটা, এটা সুন্দর দেখতে গো। ভালো, সাদাটা বেশি ভালো। সাদাটা বেশি। আচ্ছা সাদাটা আমাকে দেবেন। আচ্ছা ও হবে তো এটা? খুব সুন্দর দেখতে এটা। 2250 এটার দাম। কাপড়টার জন্য যে ভাই, কাপড়টা প্লাস কাজটার জন্য, কাজটার জন্য এটা লাল ছাড়া হবে? লাল ছাড়া হবে না? আচ্ছা ছেড়ে দাও তাহলে। ও হচ্ছে ভোজন, বাড়ছে ওজন। চলো চলো। তিনটে মেয়ে মিলে কি সুন্দর এক স্বরে গান গাইছিল, সেটাতে একেবারে নেচে উঠলাম। আর লোকগান তো এরকমই হয়, সারা শরীর দিয়ে গাইতে হয়। তো যাই হোক, তারপর বেরোলাম এখান থেকে। সোনাঝুরি হাটে যেতে তো ঠিক আছে, মোটামুটি খানিকক্ষণ লাগলো। তবে ওখানে ওই সোনাঝুরি হাটের সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটাতে দুজন করে মানে পাশাপাশি টোটো যেতে পারে না বা কোনো গাড়ি যেতে পারে না, একজন একজন করে পার করতে হয়। যার ফলে এত সময় লেগে গেল। যেটুকু সময় বেরিয়েছিলাম অনায়াসে পৌঁছে দিব্য ধীরে সুস্থে কিন্তু জিনিসপত্র কেনা যেত, কিন্তু এই যে এখানকার জ্যাম কি বলবো। ঠিক আধ ঘন্টা ধরে সোনাঝুরির এই রাস্তাটা দিয়ে টিকিস টিকিস করে যাচ্ছে। এত ভিড়, এত ভিড়, গাড়ি ঘোড়ার মানে প্রচণ্ড জট, যেতেই পারছে না গাড়ি। আবার সন্ধে লাগলে তারা বন্ধ হয়ে যাবে, তো সন্ধে প্রায় নেমেই গেল, 4:30 বাজলো। শেষ পর্যন্ত নেমে গেলাম, কারণ কোনো উপায় ছিল না। এই জায়গাটা না একটা দৃশ্যতে আমার মানে তখন আমার বুকটা কেঁপে উঠেছিল, যে এখন ওই যে দেখুন দেখুন দেখুন, এই যে দেখুন, মানে টুপুরটা আমার কোনো রকমের চাপা পড়ছিল আর কি। তো যাই হোক ঠিক আছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। খিদে পেয়েছিল এই সময়টায় খুব, মানে সব দিক থেকে যেন কীরকম একটা যেন বিরূপতার মধ্যে চলে গেছিলাম। তো যাই হোক, এখানে দেখছি সোনাঝুরি হাটটা খানিকটা বেড়ে এসে এই দিকটায় হয়ে গেছে। আমাদের টোটোওয়ালা কিন্তু বারবার বলে দিয়েছিল আপনারা প্রথমের যে হাটটা সেটাই ঢুকবেন না, ব্রিজটা ক্রস করে তবে ডান দিকে যাবেন, সেটাই হচ্ছে আসল সোনাঝুরি হাট। তো সেটাই যাই হোক, পেরোলাম, পেরিয়ে দেখছি যথারীতি জমজমাট ব্যাপার। আলো নিভে গেলে তো সোনাঝুরি হাট হয় না, যেহেতু ফরেস্ট এরিয়া। আচ্ছা এই জিনিসটায় যে তামার যে কাজটা, এটা না আমাকে বাস্তুকার বলেছিল জানেন তো, হয় রূপোর না হলে তামার এরকম ছবি রাখতে, মানে তারের কাজে। আমার সেই মুহূর্তে মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছিলো। এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছে যেটা তো বলেছিলেন। কেন যে কিনলাম না আমি জানি না, তবে খারাপ লাগছে যে একটু কিনলেই হতো। দেখে এটা একটু খুলুন। 1400 টাকা দাম বলছো কেন? 250 টাকা দাম আছে, এগুলো একদম নয়। দরাদরি স্বর্গরাজ্য, তবে সব জায়গায় তো আবার দরাদরি করাও যাবে না, এটাও যেমন ঘটনা। তবে বেশিরভাগ দোকানই যথেষ্ট পরিমাণ দরদাম করা চলে। এসেছি পড়ন্ত বেলায়, সমস্যাটা হয়ে গেছে এখানেই। নইলে আরেকটু ঘুরে ঘুরে আরও অনেক জিনিসপত্রই কেনা যেত, সে প্রস্তুতিও হয়তো বা ছিল, কিন্তু ওই আর কি সূর্য সাথ দিলেন না। আমাদের অনেকটা আগে এখানে আসা উচিত ছিল। ইনফ্যাক্ট প্রথমেই যদি আমরা এখানে আগে চলে আসতাম তাহলেই বোধহয় ভালো হতো, কারণ কঙ্কালীতলা খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত, কিন্তু এটা তো একদমই সকাল সকাল বন্ধ হয়ে যায়। কোনটা নেব এখন? যে কোনো একটা নেব। কোনটা নেব? এই কালোটা একটা নাও, যে কোনো আউটফিটের সাথে খুব ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপাতত এটাই। হ্যাঁ কত দেবো বাবা তোমাকে? কত দেবো? দেওয়ার মতো দাম বলো। 250 টাকা এটা আপনাকে কম করা আছে, কারণ 40 টাকা শুধু ছাড় আছে, আর এগুলো 10 টাকা। ঠিক আছে আমি মানছি। বাড়িতে ব্যাগ বোঝাই জানেন তো, কিন্তু এখানে এসে তাও ব্যাগগুলো দেখে মনে হচ্ছিলো কিনতে হবে আমাকে। বাড়িতে খুব ভালো ভালো কিছু ব্যাগও বাতিল করতে হবে, কারণ জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে বাড়িতে। তো এখন যেটা হয়েছে যে সব কিছুই ঘুরে ঘুরে দেখছি, তবে যে দোকান থেকে শাড়িগুলো কিনেছি তাদের রিভিউ কিন্তু আবার খুব ভালো। পরবর্তীকালে আমি কিন্তু চেক করলাম, যখন আমি কিনেছি তখনও কিন্তু এদের রিভিউ সম্পর্কে আমি অতটা ওয়াকিবহাল ছিলাম না, কিন্তু তারপরে দেখলাম যে হ্যাঁ, এদের অনলাইনে ওরা শাড়ি বিক্রি করে এবং এটা কিন্তু খুব ভালো একটা মানে দোকান আর কি। তো এখানে ওই জাম রঙের শাড়িটা যে হাতে দেখা হয়েছিল, বুম্বাদার ওটা খুব পছন্দ হয়েছে টুপুরের জন্য।
শাড়িটা নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর, তবে টুপুরের আমি যেটা পরবর্তীকালে বুঝতে পারলাম, আর একটা মেরুনের সাথে মাল্টি কালার একটা শাড়ি ছিল, মানে মাল্টি কালার সুতোর, এই যে তলায় যেটা দেখছেন না, টুপুরের এইটা পছন্দ হয়েছিল। আমি পরবর্তীকালে সেটা বুঝতে পারলাম। তো কী আর করা যাবে, এদের সাথে দেখি কথা বলে যে এটা যদি অনলাইনে পাঠিয়ে দিতে পারে তাহলে তো হয়েই যাবে আর কি। কিন্তু আসলে বোম্বাদার এটা খুব পছন্দ হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিলো সত্যি কথা, সেই জন্যই কিন্তু ওটা নেওয়া হলো। দেখি একটুখানি, পছন্দ হচ্ছে না? এটা খুব ভালো দেখতে গো। এটা জাম রং বলে এটাকে। এটা নেই, এটা নেই, কি গো? এটা দারুণ, এটা নেই, ঘূর্ণিটাও নেই কিন্তু এটাও নেই, নিয়ে নে। এরপর আমি মায়ের জন্য শাড়ি দেখতে পছন্দ করলাম, মানে শুরু করলাম আর কি। তো যেটা মার জন্য কিনেছি, বাড়িতে এসে তো ভালো করে দেখাবোই, অনেকগুলোই বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু মা আজকাল শাড়ি দিলে খুব বিরক্ত হন। তা যাই হোক, এরপরে যে শাড়িটা দেখাবো, মানে এটা নয় অ্যাকচুয়ালি, এই যে পিঙ্ক রঙটা, হ্যাঁ এইটাই কিন্তু মাকে দেওয়া হয়েছে। এখন তবু যাই হোক সূর্যের আলো খানিকটা রয়েছে, তাই জন্য এটা যেটা বুঝতে পারছেন আপনারা, ঘরে এসে ওই কারেন্টের আলোতে অতটাও না ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, সেই জন্য এখনই দেখিয়ে দিলাম। তারপর আমি নিজের জন্য শাড়ি নিলাম, সেটা অবশ্যই বোধিসত্ত্ববাবু কিনে দিয়েছেন আমাকে। সেটা হচ্ছে এই কুর্তি আর একটা শাড়ি। ভালো শাড়ি কিনে মানে দিতে চাইছিলেন, কিন্তু আমি আসলে এই অ্যাপ্লিকের কাজ করা শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হলো, আর এই ধরনের শাড়ি আমার নেই, সেই জন্য কিন্তু আমি এই শাড়িটাই কিনলাম। আর আজকাল একটু হালকা রঙের শাড়ির প্রতি খুব ভালোবাসা তৈরি হয়েছে। যদিও কাঁথা স্টিচের শাড়িও আমি ভীষণ পছন্দ করি, আমি ভেবেছিলাম একটা নেব এবং বেশ ভালো শাড়ি একটা নেব। আমার গুজরাটি স্টিচের একটা কাজের শাড়ি খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপর আবার মনে হলো আমার এই শাড়িটা দেখে না এখন মনটা খারাপ হচ্ছে বন্ধুরা। এই যে মাল্টি কালারের টুপুরের পছন্দ হয়েছিল, সেই মুহূর্তে বুঝতে পারিনি। তো যাই হোক, ঠিক আছে, কোনো এক সময় নিশ্চয়ই এরকম শাড়ি ওকে কিনে দেওয়া যাবে। তো আমি নিজের জন্য কটা কাফতানও দেখছিলাম, কিন্তু কাফতানটা যাই হোক আর নেওয়া হলো না। কাফতানগুলো শিলিগুড়িতেও পাওয়া যায়। তারপর এই যে দেখছেন না শাড়িগুলো, এই শাড়িগুলোই কিন্তু পরবর্তীকালে আমি নিয়েছি। ওই পাখা যে শাড়িটা অ্যাপ্লিক কাজ করা, সেগুলোই কিন্তু পরবর্তীকালে নেওয়া হয়েছে। তারপর ঘুরে ঘুরে বিভিন্ন শাড়ি টাড়ি দেখা হলো। এই শাড়িটার দাম 8,000 টাকা চাইছিল, বাটিকের ওপরে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে, এটা ওই গুজরাটি স্টিচ, খুব পছন্দ হয়েছিল। এটা কোনো এক সময় পরে নেওয়া যাবে। আর এই একটা কাঁথা এত ভালো লাগলো, 4,000 তো চাইছিল, অবশ্যই দরদাম করা যেত, কিন্তু আমার জায়গা নেই এই কাঁথাটা নিয়ে যাওয়ার। মানে যদি জায়গা থাকতো তাহলে এটা আমি নিয়ে যেতাম। নকশি কাঁথার আমার ভীষণ শখ, আর এটা ওই যে অ্যাপ্লিক কাজ করা। তো সব মিলিয়ে মিশে আরও কটা শাড়ি দেখলাম। সোনাঝুরি হাটের জিনিসপত্রের আলাদা রকমের একটা ব্যাপার আছে, খুব সুন্দর রুচিসম্মত কাজকর্মের জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে তখন পর্যন্ত আসিনি যে কোনটা ফাইনাল করব, তখনও বুঝতে পারিনি। এদিক ওদিক ঘুরে এসে আবার এই দোকানটাতেই আমি এলাম। যতটুকু সময় পেরেছি প্রচুর ঘুরেছি এবং শাড়িটা মোটামুটি কেনা হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, আমার কেনাকাটায় কিন্তু আমি মোটামুটি খুশি, আর হাজব্যান্ড দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কোনো একটা সময় নিশ্চয়ই এর পরবর্তীতে আমি ওই গুজরাটি স্টিচের শাড়িটা নেব, আমার খুব পছন্দ হয়েছে ওটা, সত্যি কথা। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, কারণ একদম আকাশে আর বেশিক্ষণ সূর্য নেই, আর তাছাড়া আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। এবার ফিরছি এবার। হ্যাঁ, ঘোরাঘুরি হলো, সোনাঝুরি আনন্দ হলো, কেনাকাটাও প্রচুর হয়েছে। এবার একটু খিদের উদ্রেক হচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে মনে হচ্ছে। এটাই, চলো বাড়িতে গিয়ে রিসর্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাবে। ইনফ্যাক্ট রাতের খাবারটাই খেয়ে নেবো, ভালো লাগছে না। চলো। আমাদের রিসর্টটা খুব সুন্দর ক্রিসমাসের সাজে সেজে উঠেছে, খুব সুন্দর সেজে উঠেছে। আলো দিয়ে সাজালে আমার খুব ভালো লাগে, বিভিন্ন রকমের আলো আমার খুব পছন্দ। ঘুটঘুটে অন্ধকার, ওই টিমটিমে ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না। আমার পুরনো বন্ধুরা তারা জানেন, আমি বহুবার এই কথার উল্লেখ করেছি। আজকে এত সুন্দর করে সাজানো দেখে সত্যিই ভালো লাগছে, এবং মনে হচ্ছে যে বাহ, আমরা খুব সুন্দর একটা রিসর্টে উঠেছি। কাল পর্যন্ত একটু কেমন ভুতুরো ভুতুরো লাগছিল, তো আজকে দেখুন কি চমৎকার লাগছে। সব থেকে সুন্দর লাগছে এই ঝাউ গাছটাকে দেখতে। তবে এটা এখনও সাজানো চলছে, নিচের বেশ জিনিসপত্র এখনও পড়ে আছে, মানে এদের কাজ এখনও চলছে। সদ্যই লাগিয়ে দিয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। সেই শান্তিনিকেতন রিট্রিটের ছবি, বড় দেখতে বড় সুন্দর লাগছে রাত্রেবেলাটা। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, নিচে থাকার জায়গা, ওখানে বোধহয় স্টাফ কোয়ার্টার্স, ওটা একদম দূরে। এদিকে এই টেবিল টেনিস সমস্ত খেলার জায়গা, ওটা রিসেপশন। মাঝখানে একটা মাঠ টাইপের রয়েছে, ভালো। ওভারঅল একটা সুন্দর একটা পরিবেশ, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। নানা ধরনের কটেজেস রয়েছে, দেখতে বড় ভালো।
কি কি কিনেছি চট করে একটু দেখিয়ে দিই। এই দুটো পাঞ্জাবি কিনেছি বোধিসত্ত্ববাবুর জন্য, আর এই দুটো কিনেছি হচ্ছে টুপুরের। এটা হচ্ছে কুর্তি, আমি পছন্দ করে কিনেছি, আর ওটাও নিজে পছন্দ করেছে। সাধারণত কিছু বলতে চায় না, এই যাত্রায় নিজে হাতে করে নিয়ে এসে বলেছে মা এটা আমার পছন্দ, আমি খুব খুশি হয়েছি সেই জন্য। এটা একটা গাউন টাইপের নাকি রে বুড়ি? আচ্ছা, এটা ফ্রক একটা, খুলে দেখানোই যেতে পারতো, যে হয়তো আমি ব্লগে দেখিয়েছি। আসলে আমরা না একটু তাড়াতাড়ি করছি, কারণ নিচে সাঁওতাল নাচ বা ওই সবগুলো কি একটা যেন হবে, সেই জন্য। এটা হচ্ছে ওই যে শিল্প কি যেন একটা জায়গা, শিল্প সৃজন নাকি, ওইখানটাতে, ওই হাটটা থেকে এই চারটি কেনা। আর সোনাঝুরি থেকে যা যা কিনেছি সেটা দেখাচ্ছি। মায়ের জন্য কিনেছি এই একখানা শাড়ি, এটা সর্বসম্মতিক্রমে সবার মানে মতামত নিয়েই কেনা, অবশ্য সর্বসম্মতিক্রম মানেই তাই। এটা খুবই সুন্দর দেখতে, আসলে এই আলোটাতে ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা। এটা ওই ক্রিমের মধ্যে দেখে একটু বেশি জমকালো লাগছে বটে, কিন্তু জিনিসটা খুবই সুন্দর। তবে ফলস পিকো ছাড়া এটা পরা যাবে না, এটা আমার মাকে পরলে খুব ভালো লাগবে। এই শাড়িটা টুপুরকে আমি কিনে দিয়েছি। এই শাড়িটা হয়তো বার খুলে বিশেষ দেখানোর প্রয়োজন নেই, কারণ ব্লগে এই শাড়িটা বহুবার হয়েছে। ওর বাবার একেবারে প্রথম নজরে এই জাম রঙের শাড়ি এত পছন্দ হয়ে গেছিলো, সে আর অন্য কিছু দেখতেই দেবে না, এইটাই নেবো এইটাই নেবো। আর তার মেয়ের কথা যখন শুনেছে, সে লোক অসম্ভব পজিটিভ হয়ে গিয়ে এটাই সে কিনেছে। টুপুরের কি এটাই পছন্দ হয়েছিল কিনা সেটা হয়েছে হয়তো, বা আরও কিছুটা দেখতো, কিন্তু ওর বাবা তো এইটাই, আমার মেয়ের জন্য এইটাই এইটাই এইটাই। তো যা হোক, ঠিক আছে, মানুষটি এত স্বাদ করেছেন, সেহেতু এই শাড়িটা টুপুরের জন্য হয়েছে। এখন যাই হোক তাই হোক, টুপুর বড় হলে এই শাড়ির মাহাত্ম্য বুঝতে পারবে। যত বড় হবে, বাবা মার গুরুত্ব যখন বুঝতে পারবে আরেকটু বেশি করে, সে যথেষ্ট বোঝে কিন্তু তাও যখন আরেকটু বেশি করে বুঝতে পারবে, তখন দেখবেন এটা মাথায় করে রাখবে সারা জীবন শাড়িটা। এই একটি কুর্তি 2025-এ নেবো না কিছুতেই না করে করেও শেষ পর্যন্ত নেওয়া হলো। বোধিসত্ত্ব খাঁ উপহার দিয়েছেন, তিনি আরেকটু ভালো কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সেই সময়টা খুব একটা, এই অ্যাপ্লিকের শাড়িটা আমার খুব পছন্দ হয়, এই যে এই পাখা পাখা ব্যাপারটা, এইটা তিনি আমাকে উপহার দেন। কিন্তু তিনি কিন্তু আমাকে ভালো কিছুই দিতে চেয়েছিলেন, এর থেকে তুলনামূলকভাবে ভালো অবশ্যই, সেরকমটা তিনি দিতে চেয়েছিলেন। নাও অনেকবার করে করেছিলেন, কিন্তু আমার এটাই বেশি পছন্দ হয়, তাই জন্য এটাই আমি নিয়েছি। আর কিনেছি এই চুড়ি, এটা টুপুরের, এটা আমার, আর এই একখানা টুপুরের জন্য চিক প্লাস কানের দুল। এটা খুব খুব সুন্দর হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। সবই ভালো লেগেছে, কিন্তু এইটা তো খুবই বেশি ভালো লেগে গেছে। আসলে ওদের পৌঁছতে সোনাঝুরিতে হয়ে গেছিলো অনেকটাই দেরি, যার ফলেতে আমাদের একটু আগে আগে বেরোলে ভালো হতো। কিন্তু ঠিক আছে, সেজন্য ওই সাঁঝের বাতি নিভে গেলে, মানে সূর্য মামা ডুবে গেলে তো সোনাঝুরি বন্ধ হয়ে যায়, যেহেতু ফরেস্ট এরিয়া, তা আলো জ্বালাতে দেয় না, তাই জন্য এর বেশি কিনতে পারিনি। এটা বিছানার চাদর কেনার খুব ইচ্ছা ছিল আমার, আর তাছাড়াও শ্বশুরমশার জন্য কিছু কেনার দরকার ছিল। আমি ফোন করেছিলাম বাবাকে, কিন্তু বাবা ভীষণ রেগে গেলেন, বলে আমার সমস্ত কিছু পড়ে থাকবে, তোমরা আমার জন্য কিনো না। যা হোক, ঠিক আছে। আর জোড়াজোড়ি যে করবো, একটু যে মানিয়ে গুছিয়ে নেবো, সময়টা পেলাম না, এত দ্রুত বেলা পড়ে গেল, খুব স্বাভাবিক শীতের বেলা। তো যার ফলে বাবার জন্য কিছু কেনা হলো না। এটা একটা মনে খুটখুট করছে, বুম্বাদা রাগ করছে, বলছে বাবা নেবে না, শুধু কেন ওরকম করছো। যাই হোক, ঠিক আছে, আপাতত দেখি কালকে একবার কিছু। আমাদের তো 11:30টার সময় বোলপুর থেকে ট্রেন, আমাদের কুলিক এক্সপ্রেস প্রথমে ছিল রামপুরহাট থেকে, পরে মুম্বাদাদা টিকিটটা অন্য একটা কোচে বোলপুর থেকে কানেক্ট করে নিয়েছে, ওই রামপুরহাটে গিয়ে চেঞ্জ করে নিতে হবে এই আর কি। কিন্তু সেই ট্রেনটা হচ্ছে 11:30টার সময়। যাতায়াতের রাস্তায় দেখি কিছু একটা করা যায় কি না, কারণ অস্বস্তি হচ্ছে আমার নিজের ভিতরে। ফেরত এসে একবারে ওই ইভিনিং স্ন্যাক্স ওই সবগুলো খেয়ে নিয়ে পুরোপুরি আমাদের খাওয়া হয়ে গেছে। তো মেয়ের বাবা এবং মেয়ে ঘুমিয়েও পড়েছে, এখন 9:30 বাজে, কিন্তু কোনো সাঁওতাল নাচের কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একদিক থেকে ভালোই হয়েছে, প্রচুর পরিমাণে ঘোরাফেরা হয়ে গেছে। তো আমি এবার মুখ টুকগুলো একটুখানি ধুয়ে নিয়ে, তারপর আগের দিনের ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে। ওটাতে তার টাইটেল থাম্বনেল দিয়ে তারপর এই ভিডিওটাকে আমি এখন এডিট করব, যেটা এখন আমি আপনাদের সাথে কথা বলছি। এবং আমার মনে একটা খুঁত রয়েছে, এক তো শ্বশুরমশার জিনিস, 2 নম্বর হচ্ছে ওই তারের কাজের যে ছবি, এবং 3 নম্বর হচ্ছে টুপুরের যেটা পছন্দ হয়েছিল শাড়িটা, সেটা সব মিলিয়ে এই 3টে জিনিস নিয়ে খুব খুঁত করছে আমার ভেতরটা। দেখি কি করা যায়। কালকে 9টা থেকে 8টা থেকে তো সোনাঝুরি বসে, এখন ব্যাপারটা ঝুঁকির হয়ে যাবে কিনা বুঝতে পারছি না, আবার নাও হতে পারে। যদি 4:30টার সময় উঠে সমস্ত কিছু করে টোরে নিয়ে আমি একটুখানি টুক করে বেরিয়ে 9:30টার মধ্যে চলে আসতে পারি, কিন্তু আসলে কালকেই বেরোনো তো, মানুষকে উদ্বেগ দেওয়া হয়ে যাবে হয়তো বা, কিন্তু একটু করে নিলে হতো। বাবা যদিও রাগ করছেন, কিন্তু হাতে করে দিলে আবার খুশিও হবেন, এটাও ঠিক। কিন্তু আজকে এমন মানে সূর্যাস্তের সময়টা এত কাছাকাছি পৌঁছে গেছিলাম যে একটুখানি কি বলবো, আর যা হোক, এক কথা বারবার হয়ে যাচ্ছে। আজকে এই যাত্রায় বোধহয় আমাদের শান্তিনিকেতন পর্বটা মোটের ওপর পুরোটাই মিটলো, কিছুটা বাকি আছে। এখন কালকে যেহেতু খানিকটা সময় রয়েছি, কালকে কি প্ল্যান করব সেটা এখনও বুঝতে পারছি না, কিন্তু দেখা যাক।
ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।